আজকের গল্প ছিন্নমূল। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ সমারোহে সারা দেশ জুড়ে উৎসব পালন হচ্ছে। আমি ভারতবাসী, সবার এই নিয়ে গর্বের শেষ নেই। তার মধ্যে আমাদের পাড়ার কেলো, নবীন, সম্রাট, স্নেহাংশু, সুভাষ, আরও অজস্র নাম, এরাও তো আছে। কিন্তু ওরা যে ইস্টবেঙ্গলের সাপোর্টার, ওরা যে বাঙাল, আলাদা ঘরানার আলাদা ছাপ। এত বছর পরেও ছোট্ট একটা দাগ যেন থেকেই গেছে, যদিও বর্তমান প্রজন্ম ওসব নিয়ে মাথা ঘামায় না। ভারতে থেকে ভারতবাসী হয়েও মাঝে মাঝেই ঠেস ঠক্কর খেতে হয়। দেশের কোটি কোটি মানুষ যে উৎসবে সামিল, এই সব কয়েক লক্ষ পরিবারও তাতে সমান অধিকার। ওদের কাছে এটা দেশ ছেড়ে চলে আসার, ছিন্নমূল হওয়ার ৭৫ বছর। তবে এটা ওদের দাদুদের কাছে, মানে ২ প্রজন্ম আগের বড় কষ্টের দিনগুলোর স্মৃতিচারণা। রণজয় ১৪ই আগস্ট সন্ধেবেলা আগে কাউকে না জানিয়ে দক্ষিণ কলকাতার নতুন বাজারে এসে হাজির। ওটা আগে ২৮ পল্লী নাম ছিল, জবরদখল কলোনি আর কি। ও শেষ এসেছিল বছর ১০ আগে। ওখানে একটা ২ কামরার ফ্ল্যাট বাবার আর নিজের যৌথ নামে রেজিস্ট্রেশন করাতে। টাকা পয়সা আর বিষয় আশয় সম্পর্কে খুব ভালো বুঝদার এবং একমাত্র ধ্যান জ্ঞান। দাদু বাবাদের ইতিহাস ভুলতে চেয়েছে, গরিবী শব্দ এবং বাস্তব দুটোকেই অস্বীকার করতে চেয়েছে। কপালকে অস্বীকার করে অবশ্য কোনো লাভ হয়নি। বিমানবন্দর থেকে উবেরে একেবারে পুরনো কলোনির এলাকায়, তারপর পায়ে হেঁটেই ফ্ল্যাটের দোরগোলায়। লিফট ছাড়া ৩ তলায় ওঠার অভ্যেস তো কবেই হারিয়েছে, তবু উঠতে তো হবেই। দরজায় গিয়ে কড়া নাড়াতেই বাবা এসে দরজা খুলে তাকিয়েই টেবিল থেকে চশমাটা নিয়ে এলেন। মন অবিশ্বাসী, তার থেকেও অজানা আশঙ্কায় ভীতভাবে তাকালো। চুপিসারে এদিক ওদিক তাকিয়ে আর কাউকে না দেখে হাত ধরে ভেতরে নিয়ে এলো। দেওয়ালে টাঙানো শুকনো মালা চড়ানো দাদু ঠাকুমার সেই একটাই ছবি। শব্দ শুনে মা ভেতরের ঘর থেকে বেরিয়ে এসেছে। বাবা মার চেহারাটা কি ভীষণ রুগ্ন হয়ে গেছে, নাকি ইলেকট্রিক বিল কমানোর জন্য যে স্বল্প পাওয়ারের বাল্ব জ্বলছে তাতে এরকম মনে হচ্ছে। ঘরে এখানে ওখানে আধময়লা জামাকাপড় ছড়ানো, যেন গরিবী শব্দটাও এবারে স্থায়ী বাসিন্দা। ছেলেকে পেয়ে উচ্ছ্বাস করবে, নাকি হঠাৎ আসার কারণ নিয়ে অবাঞ্ছিত কোনো প্রশ্ন করবে, ওনারা দুজন ঠিক বুঝে উঠতে পারছিল না। ছোটবেলায় যখন সবাই একসাথে থাকতো, সে যেন এক সোনার দিন ছিল। অনেকক্ষণ চুপটি করে দাঁড়িয়ে থাকার পর রণজয়ের মাথায় মনে হঠাৎ এই অনুভূতিটা চেপে বসতে লাগলো, আর স্মৃতির ভারে যেন নুইয়ে পড়ছিল। দাদু ঠাকুমার কথা খুব মনে আসছিল, বিশেষত দেশের বাড়ির গল্প শোনা। সেই যে ১৯৪৭-এর মাঝামাঝি দুর্গাপুজোর কাছাকাছি কোনো একটা সময় পূর্ব পাকিস্তান থেকে চলে এসেছিল। মূলত আক্রমণটা হয়েছিল লক্ষ্মী পুজোর দিন। বাইরে থেকে আসা কিছু মুসলমান গ্রামের সব কলা গাছ কেটে দিয়েছিল যাতে ওরা পুজো করতে না পারে। জঙ্গলে সবাই লুকিয়ে পড়েছিল, অনেকে রামদা হাতে পাহারা দিয়েছিল। সীমানা পেরানোর সময়ে একটা লগবুকে প্রত্যেক রিফিউজিকে নামধামের সঙ্গে পেশা লিখতে হতো। সেখান থেকে তারপরে যখন শিয়ালদা স্টেশনে মানুষ আসতো, সেখানে ৩ ধরনের কার্ড দেওয়া হতো। সাদা কার্ড সেই সব পরিবারকে দেওয়া হতো যারা উচ্চবিত্ত, পুনর্বাসনের জন্য যাদের সরকারি সাহায্য লাগবে না। নীল কার্ডের দলে ছিল যাদের সরকার মনে করত কিছুদিন পর্যন্ত সরকারি সাহায্য প্রয়োজন। আর শেষে সবুজ দলে ছিলেন কৃষকেরা। এরা সহায় সম্বলহীন, সরকারকেই পুরোপুরি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া এদের মধ্যে সহায়হীন একাকী নারীদের মতন অনেককে পার্মানেন্ট লায়াবিলিটি বলা হতো। পরে শোনা গিয়েছিল দেশভাগের পরের প্রথম ৯ বছরে প্রায় ২১ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল। ভারত আর পাকিস্তান স্বাধীন হওয়ার ঠিক ২ দিন পরে
যে র্যাডক্লিফ লাইন টেনে উপমহাদেশের মানচিত্র চিরতরে পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাতে একদিকে যেমন কোটি কোটি মানুষ নিজের দেশ পেয়ে আনন্দে মাতোহারা হয়ে উঠেছিল, অন্যদিকে কয়েক লক্ষ মানুষকে হারাতে হয়েছিল নিজের দেশ, নিজের ভিটেমাটি। রণজয়ের বাবা তখন 18-19 বছরের যুবক। ওর দাদু ওখানকার স্কুলের মাস্টারমশাই ছিল। বুদ্ধিমান ব্যক্তি তো বটেই, কিছু জামা কাপড়ের মাঝে বাড়ির সমস্ত সোনা গয়না আর সার্টিফিকেটগুলো নিয়ে এসেছিল। এখানে অর্ধসত্য বলে নীল কার্ড সংগ্রহ করেছিল। সেই সময় বাবা ছেলে মিলে অন্য সবার সাথে হোগলা বন আর জলাজঙ্গল পরিষ্কার করে ঘর বেঁধেছিল। গড়ানের খুঁটি, হগলা পাতার চাটাই দিয়ে বেড়া আর ছাউনি, মাটির মেঝে, নিজেরাই জঙ্গল কেটে সাফ করেছিল। তারপর কলোনি কমিটি হলো, কোথা দিয়ে রাস্তা হবে, কোন জমি কাকে দেওয়া হবে, সব ঠিক হতে লাগলো। এখন দেখলে বোঝার উপায় নেই যে এক সময়ে কী ছিল জায়গাগুলো। তবে মিষ্টভাষী দাদু কথার মার প্যাচে আর মিষ্টি খাওয়ার জন্য 2 পয়সা অতিরিক্ত খরচ করে জমির পরিমাপটা একটু বাড়িয়ে নিতে পেরেছিল। প্রতিটি কলোনিতে অন্তত 2টো স্কুল হয়েছিল। দাদু একটা স্কুলে নিজের জন্য মাস্টারির চাকরির ব্যবস্থা করে নিয়েছিল। সেই স্কুলেই নিজের ছেলেকেও ভর্তি করেছিল। ওরা যে ভারতেরই অংশ সেটা প্রমাণ করার জন্য স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এগুলো খুব ঘটা করে পালন করত। এই নতুন সমাজে মিশে যাওয়ার পেছনে আরেকটা নিরলস উদ্যম কাজ করেছে, সেটা হলো পড়াশোনা। পড়াশোনা করা ছাড়া জীবন সংগ্রামে জেতার অন্য কোনো উপায় ছিল না। তাই কলোনিগুলিতে প্রায় 100% মানুষই কিন্তু শিক্ষিত। আজ সেটা দিয়েই কাজকর্ম করে প্রতিষ্ঠিত হয়েছে। বদলেছে যেমন তাদের মুখের ভাষা, তেমনি পাল্টিয়েছে তাদের সামাজিক অর্থনৈতিক জীবনযাত্রাও। রণজয়ের বাবাও একটা সরকারি অফিসে চাকরি করত। এখন তো অবসরপ্রাপ্ত কর্মী হিসাবে ভালো টাকাই পেনশন পায়। আজ রণজয় ওই কলোনি এলাকাতেও একবার গেছিল। এখন বেড়ার ঘর হাতে গুনে 1-8টা আছে। কাঁচা রাস্তার বদলে পিচ ঢালা চওড়া রাস্তা। দিনরাত সেখানে হাজারো গাড়ির হর্ন। হ্যারিকেন আর কুপির আলোর দিন শেষ, ঝলমল করছে আলোয়। ওটা কলকাতার অন্যান্য অঞ্চলের মতোই একটা জায়গা হয়ে গেছে। এমনকি বর্তমানে এলাকার নাম থেকে কলোনি শব্দটাও বাদ গেছে। প্রমোটার ওখানকার জমি আর বাড়িটার পরিবর্তে এই ফ্ল্যাটটা দিয়েছে। রণজয় চা জল খাবার খেয়ে জানলার ধারের চেয়ারে খবরের কাগজ হাতে নিয়ে বসে উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ বাইরে অনেক জাতীয় পতাকা পতপত করে উঠছে। মাইকে ভেসে আসছে জাতীয় ও দেশাত্মবোধক সঙ্গীত। ভারত আজ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অর্জন করেছে, কিন্তু নিজে যেন নুইয়ে পড়া কোনো পরজীবী উদ্ভিদ। খেয়ালই করেনি কখন বাবা এসে দাঁড়িয়ে আছে। উনি আস্তে করে রণজয়ের কাঁধে হাত রেখে একটু ভরসার চাপ দিলেন। উনি জানেন শিকড় ছাড়া জীবনের অধ্যায়ে চলা একটা মানুষের এটাই চরম পরিণতি। তিল তিল করা উপলব্ধি দিয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল। রণজয়কে সম্পূর্ণ অন্যভাবে তৈরি করেছিল। কখনো ভাবিনি তৃতীয় পুরুষও বর্তমানের বিক্ষিপ্ত স্বার্থপর মানসিকতায় সামিল হয়ে ছিন্নমূলের এই কষ্টটা পাবে। রণজয়কে ওর বাবা কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াশোনা করিয়েছে। তৈরি হয়েছে ইঞ্জিনিয়ার, এমনকি বিদেশ থেকে ম্যানেজমেন্ট ডিগ্রিটাও করেছে। দেশ, এলাকা, বন্ধু, পরিবারের জন্য যেন দয়া করে দিন 15 সময় দিয়েছে। তার মধ্যে বিয়েটাও সেরে ফেলেছে। পাশের পাড়ার মেয়ে, এমনকি সহপাঠীও বটে। দুজনেরই মানসিকতা একই তারে বাঁধা। শুধু ওর চলাফেরায় কেন, ওর চিন্তাধারার মধ্যেও কেমন যেন একটা সাহেবিয়ানা ভাব আছে। আর আছে তথাকথিত সাহেব মানে সাদা চামড়ার মানুষদের দেশের প্রতি চরম দুর্বলতা। বিগত 22-23 বছরে মাত্র একবারই এদেশে এসেছিল, বারিশটা রেজিস্ট্রেশনের সময়। সবাই বুঝেছে শুধু ওর নাম এবং স্বার্থ জড়িয়ে আছে বলে উপস্থিত হতে বাধ্য হয়েছে। রণজয়ের বাবা প্রত্যুৎপন্নমতি এবং ধৈর্যশীল মানুষ।
কর্মঠ শরীরটার কারণে অন্য কারোর ওপর বিন্দুমাত্র নির্ভর করতে হয় না। ছেলে বিদেশে চলে যাওয়ার পর বছর পাঁচেক মনের মধ্যে নিজের মানসিকতার সঙ্গে তাল মিলিয়ে হয়তোবা একটু অন্যরকম আশা করেছিল। যখন শুনেছিল রণজয় ওখানকার নাগরিকত্ব পেয়ে গেছে, তখন আরও সুস্থ আর সাবলীল থাকার চেষ্টা করেছে নতুনভাবে চিন্তা করে এক নতুন জগতে থাকার। স্ত্রীকেও শরীর ও মনের দিকে নজর দিতে বলেছে। অবশ্য রণজয়কে পেয়ে মানসিকভাবে যতটা এগিয়েছিল, আজ তার থেকে কিছুটা পিছিয়েই গেল। গত কয়েক বছরে একটা চিন্তা গভীরভাবে নিজের মনের মধ্যে ঘোরাফেরা করেছে, তার অবর্তমানে রণজয়ের মায়ের কী দশা হবে। খাওয়া দাওয়া সেরে বেশ কিছুটা সময় গল্প হলো। রণজয় আস্তে আস্তে সাবলীল হওয়ায় মুখ খুলল। ও দেশে জন্মসূত্রে বিদেশিরাও আজ চাকরির বাজারে অপাংতেও। গত সপ্তাহে 10 জন বন্ধুর সাথে নিজেও চাকরি ছাড়ার নোটিশ পেয়েছে। এই কদিনে সব রকম চেষ্টা সারা। ভারতে 2-3টে অফিসে আবেদন করেছে। সামনের সপ্তাহে পরপর ইন্টারভিউ। ছেলের সামনেই মাসেই ফাইনাল পরীক্ষা। তাছাড়া স্ত্রীর অবস্থাও তথৈবচ। কিন্তু দেশে ফিরে আসলে যে দম্ভের পরিসমাপ্তি, দূরে থাকলে যে ডাল ভাত খেয়েও বিরিয়ানির গল্প করা যায়। রাত্রি অনেক হয়েছে। অনেক কথা বাকি রেখেই পাশের ঘরের খাটে রণজয় শুয়ে পড়ল। খোলা দরজা, আলো জ্বালানো অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। বড় যাত্রা করে এসেছে, বড়ই ক্লান্ত। বাবা আস্তে করে সব ঠিক করে নিজের ঘরে ফিরল। মা নিয়ম ভেঙে অত রাতেও জেগে আছে। চিন্তার শেষ নেই। দুজনে অনেক আশঙ্কা, অনেক আলোচনা করে ঘুমিয়ে পড়ল। অভ্যেসবশত সকালে উঠে চা, বাজার, জলখাবারের পর্বের শেষও হলো। রণজয়ের ঘুম ভাঙল আরও ঘণ্টা 2 পর।